কীর্তন শিখতে শিখতে কবে যৌবন পার হয়ে গিয়েছে জানি না বাবা। বাংলার এই অমূল্য সম্পদ কীর্তন, একদল কীর্তনিয়া উঠে পড়ে লেগেছেন ধ্বংস করার জন্য। বড় দুঃখের, বড় পরিতাপের। আর কীর্তনটাকে ধ্বংস করলে তাদের পকেটে দুটো পয়সা হয়। তারা কীর্তন করে গাড়িটা কিনতে পারে, তারা কীর্তন করে বাড়ি কিনতে পারে। ভিক্ষের পয়সায় গাড়িতে চড়তে তাদের দ্বিধা হয় না। যা হচ্ছে হোক, কিন্তু কীর্তনটা রক্ষা থাকুক। বলি সেটাও না। এই তো এই বাবার সাথে কথা হচ্ছিল, সোনাটিকুড়ির মাধব বিশ্বাস, ওনার গুরুদেব, একজন গুণী মানুষ। তার চরণে অনেকবার দণ্ডবোধ করেছি, আশীর্বাদ পেয়েছে। নিতাই গৌর হরি হরি। বাংলার এই প্রাচীন সম্পদ কীর্তন আপনাদের বুঝতে হবে না, বোঝার দরকার নেই, শুধু কানে শুনুন, তাহলে আপনার আত্মকল্যাণ হবে। নিতাই গৌর হরি বল। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, বোঝে বা না বোঝে যে হোক, শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি, চৈতন্য চরি কৃষ্ণে উপজীবে প্রীতি, রীতি বুঝিবে রসের রসের রীতি, শ্রবণ করিলে হয়, করিলে হয়। কীর্তনিয়া কি করছে বাবা কিছুই বুঝি না। আর খোল বাজিয়া সে লাফিয়ে কিছুই বুঝি না। হ্যাঁ, গায়ক ভালো না, কীর্তন এখন শুনবো না। ওই যখন সূর্য পূজা হবে, রাস হবে, ড্যান্স মারবে, তখন সবাই যাব। কীর্তন তা নয়। মহাপ্রভু কীর্তনের উপরে জোর দিলেন এই কারণে, যত যত সঙ্গীত আছে সব থেকে কীর্তন হচ্ছে এমন সঙ্গীত যা শুনলে এবং করলে বললে পরে ভগবানের কাছে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। যে সঙ্গীতের দ্বারা ভগবানের কাছে পাওয়া যায়, কাছে পৌঁছানো যায়, তার নাম হচ্ছে কীর্তন। কীর্তন এবার দুটো ভাগে ভাগ হলো। একটা ভাগ হলো সুখমুখ কীর্তন, সুখ কীর্তন, অর্থাৎ সুখদেব গোস্বামী মহারাজ তিনি পরীক্ষিত মহারাজকে যে কীর্তন শুনিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবত গঙ্গার তীরে ব্রহ্মসাপের অভিশপ্ত থেকে খণ্ডন করার জন্য একমাত্র হরিকথা শ্রবণ করেই মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসাপ মুক্ত হয়েছিল। অর্জুনের নাতি বনে শিকার করতে গিয়ে খুব জল পিপাসা পেয়েছে। সামনে দেখছে একজন ঋষি মুনি ধ্যান করছে, তার কাছে গিয়ে জল চাইলেন। মুনি ধ্যানমগ্ন। পরীক্ষিত মহারাজ খুব সেন্টিমেন্টে নিলেন, আমি ভারতবর্ষের রাজা, আর একটা জঙ্গলের মধ্যে মুনি, সে আমাকে দেখে একটু জল চাইছে, জলের ব্যবস্থা করলো না।
পাশে ছিল মরা একটা কালো সাপ। পরীক্ষিত মহারাজ ধনুকের ছিলাতে করে সাপটা তুলে এনে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিলে। তোমার ধ্যান, তুমি আমায় জল দিলে না, তাও মুনির ধ্যান ভাঙল। আর ওই দৃশ্য দেখেছিলেন ঋষি বালকেরা। তারা দেখে ছুটতে ছুটতে সৌমিক মুনির পুত্র শৃঙ্গীকে গিয়ে বলল, ওরে জানিস এক রাজা তোর বাবার গলায় কালো সাপ জড়িয়ে দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। দেখা নেই শোনা নেই, শৃঙ্গী অভিশাপ দিলে, আমার বাবার গলায় যে কালো সাপ জড়িয়েছে 7 দিনের মধ্যে তার তক্ষকের দংশন এবং মৃত্যু অনিবার্য। বিদায় গৌর হরিব। অজানিত বৈষ্ণব অপরাধ, ব্রহ্মসাপে অভিশপ্ত হলেন। আর ব্রহ্মসাপ অনিবার্য হবেই হবে, সর্বনাশ। যেমন অভিশাপ দিয়েছেন তখন সৌমিক মুনির ধ্যান ভেঙেছে। কি কাজ করল? ব্রহ্মসাপ প্রদান করল, তা আবার কাকে? মহারাজ পরীক্ষিতকে। ওরে ওরে গৌরমুখ, এক শিষ্যকে পাঠিয়ে দিলেন, যা খবর দেগা যে মহারাজ পরীক্ষিত ব্রহ্মসাপে অভিশপ্ত, তার আয়ু মাত্র 7 দিন। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই জেনে রাখবেন, আমাদেরও আয়ু মাত্র 7 দিন। আসন্ন মৃত পাই জীবের আয়ু 7 দিন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনার মৃত্যু হবেই হবে। আপনার মৃত্যু হবেই হবে। হয় বৃহস্পতিবারেই মরুন, আর শুক্রবারেই মরুন, আর শনিবারেই মরুন। আয়ু আপনার 7 দিন, অনলি 7 days। মহারাজ পরীক্ষিত মাথা থেকে মুকুটটা নামিয়ে যেমন রেখেছেন, অমনি তার সম্বিত ফিরে এলো। আমি অপরাধ করেছি, আমি ঋষির গলায় কালো সাপ জড়িয়ে দিয়ে অপরাধ করেছি। মনে 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 দংশন হতে লাগলো। মিটিং ডাকলেন, রাজসভা। রাজসভায় সবকে ডেকেছেন, মন্ত্রী পারিষদ। এখন আমার উপায় কি হবে? আমি তো আর অপরাধ করেছি। এমন সময় দেখছেন ছুটতে ছুটতে একটা সাধু চলে আসছে সভার মধ্যে, মিটিংয়ের মধ্যে। মহারাজ পরীক্ষিত উঠে দাঁড়ালেন। আজ আমার পরম সৌভাগ্য, এতদিন রাজসভা ডেকেছি, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেনি। আজকে হঠাৎ আমার সাধুর আগমন। স্বাগত স্বাগত স্বাগত, আপনি আসুন। গৌরমুখ চিন্তা করছে, রাজা তুমি আমাকে ডাকছো, তুমি আমাকে অভ্যর্থনা জ্ঞাপন করছো। তুমি জানো না আমি এমন সংবাদ এনেছি, এই সংবাদ শোনার পর তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মহারাজ, আমি আপনার কাছে এসেছি এক দুঃসংবাদ নিয়ে। মহারাজ পরীক্ষিত বললেন, না না না, সাধু কখনো দুঃসংবাদ বহন করে না। সাধু যে সংবাদ বহন করে তা সত্য সংবাদ, সত্য সংবাদ, সত্য সংবাদ। সাধু হলো বৈকুণ্ঠের পিয়ন। পিয়ন কেন? আপনার বাড়িতে কোনো আত্মীয় একটা মরার চিঠি পাঠিয়েছে, ওং গঙ্গা। পিয়ন কি করবে?
চিঠিখান থেকে যদি মনে করে এই চিঠিটা যদি ওই বাড়িতে দিই তাহলে তা হাও হাও করে কান্নাকাটি শুরু হবে, তাহলে ওম গঙ্গাটা কেটে দিয়ে এইখানে লিখে দিই শুভ বিবাহ। পিয়ন পারবে বাবা? পিয়নের সেই ক্ষমতা আছে যে ওম গঙ্গাটা কেটে দিয়ে শুভ বিবাহ? বলি যেটা সংবাদ সেটাই আমাকে দিতে হবে, কাঁদুক আর হাসুক এটা তাদের ব্যাপার। সাধুও তেমনি, যেটা সত্য সংবাদ তাতে ভালো হোক মন্দ হোক সত্যই পরিবেশন করবে। আর সাধুর সংবাদ, সাধু মুখে সংবাদ শুনলে তা মঙ্গলজনক হয়, এইটাই শাস্ত্রের প্রমাণ। তাই গৌর হরি বল। মহারাজ আপনি বলুন, সাধু সংবাদ কখনো দুঃসংবাদ হয়? বলুন, নির্ভীকে বলুন। আপনি শিকার করতে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, শিকার করতে গিয়ে কোনো মুনির গলায় কালো সাপ জড়িয়েছেন? বলি হ্যাঁ। আর তার জন্যে আপনি ব্রহ্মসাপে অভিশপ্ত হয়েছেন। কি অভিশাপ? 7 দিনের মধ্যে আপনার তক্ষকের দংশনে মৃত্যু অনিবার্য। মহারাজ ওই সংবাদ শুনে দুটো হাত তুলে আনন্দ স্বরে বলে উঠলেন, হাই আমার কি সৌভাগ্য! আমি একমাত্র বেঁচে থাকতে জানতে পারছি আমার মৃত্যু আর 7 দিন। তাই গৌর হরি হরি। এমন ভাগ্য কজনার হয় যে বেঁচে থাকতে তার মৃত্যু দিন শিওর অ্যান্ড সার্টেন, সুনিশ্চিত সে জ্ঞাত হয়। আমি মহাভাগ্যবান। আপনারা বলুন, এখন আমার অবশ্য কর্তব্য কি? কর্তব্য তো মেলা আছে বাবা। স্ত্রী পুত্র লালন পালন, শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে কর্তব্য সাধন, প্রতিবেশীদের প্রতি কর্তব্য সাধন, এগুলো কর্তব্য। কিন্তু অবশ্য কর্তব্য, কেউ বললেন মহারাজ দান করুন, বলো অমন দান তো মেলা করেছি। কেউ বললেন মহারাজ হসপিটাল তৈরি করে দেন, ওরকম হাসপাতাল তো মেলা করেছি। কেউ বললো আমাদের এলাকায় একটা জলের ট্যাঙ্কি করে দেন, তাই আপনার ব্রহ্মসাপ খণ্ডন হয়ে যাবে। কেউ বললো একটা ভালো ব্যাংক কিনে ব্যবস্থা করে দেন। কেউ বললো আমাদের পাড়ার কিছু লক্ষ্মীর ভান্ডার বাকি আছে, ওইগুলো করে দেন। মহারাজ পরীক্ষিত বললেন এগুলো সব হয়েছে, আমার আয়ু আর 7 দিন। এই 7 দিনের মধ্যে আমার অবশ্য কর্তব্য কি? পুত্র জন্মেজয়কে ডেকে সিংহাসনে বসিয়ে দিয়ে রাজ্যভারের দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়লেন অবশ্য কর্তব্যের সন্ধান। কে দেবে? কে দেবে? উন্মুক্ত পুরুষ, আর পেছনের টান নেই। এখন কেবলমাত্র অবশ্য কর্তব্য। দেখতে দেখতে দেখছেন গঙ্গার ধার দিয়ে দীর্ঘদেহী জটাজুটোধারী উল্লঙ্গ এক বিরাট পুরুষ ছুটে চলেছেন, আর তার পেছনে 60,000 ঋষি ছুটে চলেছেন। মহারাজ পরীক্ষিত অনুধাবন করলেন ইনি সেই মুক্ত পুরুষ যিনি বলতে পারবেন আমার মৃত্যু 7 দিনের মধ্যে, এখন আমার অবশ্য কর্তব্য কি? গৌর ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে জীবনের অন্তিম গতি কি হতে পারে তার দিশা একমাত্র সাধু ভক্ত গুরু বৈষ্ণব তারাই দেখাতে পারে, ডাক্তারে পারে না। নিতাই গৌর হরি হরি বল। ডাক্তার যদি পারত তাহলে এখানে অনেক ডাক্তারকে আমন্ত্রণ করা হতো। আমরাও এখানে এসেছি, আমাদের অবশ্য কর্তব্য কি? সুখদেব গোস্বামী মহারাজের চরণে প্রণিপাত করে বলল, ও তুমি ব্রহ্মসাপে অভিশপ্ত?
এ অভিশাপ তো তোমার অনিবার্য হবে। তবে এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হরি কথা শ্রবণ। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই শ্রবণ বুঝতে হবে না, কীর্তন কেবল শোনো, এ হলো সুখ কীর্তন। আর আমরা যে কীর্তন করছি, এ কীর্তনটা হচ্ছে নারদীয় কীর্তন, সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের সাধনা। তাই এটা বাংলার অমূল্য সম্পদ মহাপ্রভু আমাদের জন্য এনে দিয়েছেন। কলিহত জীবের কল্যাণের তরি আত্মকল্যাণের। তাই বৈষ্ণবগণ এই সব কীর্তন রচনা করেছে, যা আমাদের বাংলার বুকে গুরু পরম্পরা আমাদের শিক্ষা অর্জন করতে হয়। আজকাল আর শেখে না কেউ, শিখতে অনেক সময় লাগে, ধৈর্য লাগে। কার কত সময় আছে, মোবাইল আছে, ওসব দেখে কি হবে, মার ইউটিউবে খোঁচা, কোথায় ভুল কোথায় ঠিক জ্ঞান নেই। জয় নিতাই গৌর হরি বল। এ কথা বলার উদ্দেশ্য আপনি মশাই বেশি জানেন না, এ কথা বলার উদ্দেশ্য প্রকৃত খাঁটি জিনিসটা তাকে অর্জন করুন, তারপরে উপার্জন করবেন। আগে অর্জন, তারপর উপার্জন। এইটাই আমার বিনীত অনুরোধ। কীর্তনটাকে ধ্বংস করেন না। কি ছাড়ো শারদ কোটি শশী